বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে বলে জানিয়েছেন দলটির নতুন চেয়ারম্যান তারেক রহমান। কি সেই পথ? আর 18 বছর ক্ষমতার বাইরে 16 বছর দমন নিপীড়নের মধ্যে যে দল কিভাবে 212 জন কোটিপতি প্রার্থী হয়? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ছাড়া যেমন বিতর্ক এড়াতে পারেনি, এবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সত্যি ভিন্ন কিছু প্রমাণ করতে পারবে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ, যিনি দীর্ঘদিন আমেরিকার জনপ্রিয় পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসে সাংবাদিকতা করেছেন। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে আজ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন যে বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে। কিন্তু আমরা দেখলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কোটিপতি প্রার্থীর সংখ্যা 212 জন। শুধু তাই নয়, শীর্ষ 10 সম্পদশালী প্রার্থীর মধ্যে 6 জনই বিএনপি। যে দল 18 বছর ক্ষমতার বাইরে ছিল, 16 বছর ধরে আওয়ামী লীগের রোষানলে ছিল, সেই দলে এত কোটিপতি নেতা কি করে আসে এবং সেই দল দেশকে কিভাবে সঠিক পথে পরিচালিত করতে পারে, সে বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। যেমনটি আপনি একটু আগেই বললেন যে এত কোটিপতির সমাহার একটা দলের মধ্যে, যে দলটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এখন কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে তারা যে 2বার বা 3বার ক্ষমতায় ছিল, সেই সময়ে একটা লুটেরা গোষ্ঠী, তারা প্রচুর ধন সম্পদ কামিয়েছে, প্রচুর, মানে এটা হিসাব নাই। এবং কামিয়েছে যে তার প্রমাণটা হলো যে এই যে এরা যে এত ধরেন, অনেককে আমরা চিনিও না, জানিও না, কিন্তু সবাই সব কোটিপতি। তো এই কোটিপতি কিভাবে হয়? এই যে রাজনীতির যে দুর্বৃত্তায়নটা হয়েছে, এবং বিশেষ করে দুটো দল, মানে যারা ক্ষমতায় ছিল, 3টা দলই বলবো আমি, এই আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। তো এখন দেখা যাচ্ছে যে দুঃখজনক ভাবে যে এই দেশে রাজনীতি মানে হলো আমি রাজনীতি করব এই কারণেই যে আমি ফুলে ফেঁপে উঠবো, আর্থিকভাবে সচ্ছল হব, আমি ক্ষমতাবান হব এবং আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না, আমি কোনো জবাবদিহিতার আওতায় থাকবো না। এখন এখানে আমার আরেকটা প্রশ্ন জাগে যে এই যে নির্বাচন কমিশন, আমরা এত তাদের কথা শুনছি যে তারা সাংঘাতিকভাবে কঠোর হবে, নির্বাচনী বিধিমালা, আচরণ বিধি মেনে চলবে, এগুলো করবে, কিন্তু দেখা যাচ্ছে যে ঋণ খেলাপিরাও পার পেয়ে যাচ্ছে। তারপরে যদি তাদের পিছনে মানে ক্ষমতা না থাকে বা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকে, তবে তারটা আর তিনি আর প্রার্থিতা ফেরত পাচ্ছেন না। তো এই নিয়ে নানান মানুষের মনে যে সন্দেহ, তো এই সন্দেহগুলো এই কারণেই হয় যে সত্যিকার অর্থে যদিও জুলাই 24-এর যে বিপ্লব হয়েছিল একটা নতুন বন্দোবস্ত পাওয়ার আশায়, কিন্তু সেটা কিছুই হয়নি, উল্টো পুরনো বন্দোবস্ত আবার ফেরত আসছে সব জায়গায়। তো মাঝখান দিয়ে কিছু লোকের প্রাণ গেল, কিছু মানে কি বেশ প্রায় 1000-এর উপরে, এখনো সঠিক সংখ্যাটা কেউ বলতে পারেনি, প্রচুর কয়েক হাজার আহত হয়েছে। তো আমি খালি যখন এগুলো, আমি তো দীর্ঘদিন এগুলোর সঙ্গে জড়িত, যেহেতু আমি সাংবাদিকতা করি, এবং সেই জন্য খুব প্রত্যক্ষভাবে এগুলো দেখার আমার সুযোগ হয়েছে। বিভিন্ন ক্ষমতাসীনদের দেখেছি, বিরোধী দলে যারা থাকে তাদেরও দেখেছি। এখানে রাজনীতি কেন করে তারা? তারা মুখে বলে যে আমরা দেশের জনগণের কল্যাণ করব, দেশের উন্নতি করব, কিন্তু বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তারা নিজেদের কল্যাণ করে এবং নিজেদের আত্মীয় স্বজন বা এগুলোই করে তারা। এবং আমার খালি মনে, আপনি ইদানিং খালি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে, ওই যে ইমপ্রম্পটু মানুষের সাক্ষাৎকার নেয় যে সামনে তো নির্বাচন, কাকে ভোট দেবে। আমি এ পর্যন্ত যতগুলো শুনেছি তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ বলছে আমরা জামাতকে চাই। কেন চাই এই কথাটা আমি মাঝে মাঝে প্রায় চিন্তা করি যে এরা তো স্বাধীনতা বিরোধী, এরা নানান রকমের, এদের অতীত ভালো না, বিশেষ করে বাংলাদেশের যে আনুগত্যে তারা অনেকদিন স্বীকার করেনি, কোনো ভুল প্রকার, এসব কথা আমরা তো মানে ঘন ঘন বলি তাদের স্বাধীনতা বিরোধী যে ভূমিকা ছিল সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু মানুষজন এটা খাচ্ছে না। এবং সেটা যে খাচ্ছে না সেটা আমরা দেখতে পেলাম কি, এই যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হলো,
ছাত্র সংসদের নির্বাচন দেখেন একচেটিয়া তারা সব জয় করছে। অনেকে বলছে যে এরা মানে সব হেজাবি কি বলে জামাতি হয়ে গেছে, আসলে তার ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে তরুণ সমাজ যারা, তারা একটা দুর্নীতিমুক্ত সমাজ চায়, তারা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা চায়, তারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়, কিন্তু সেটা কোনো কিছুই হলো না। এখন যেহেতু এরা জামাতিরা ক্ষমতা ওইভাবে ওই অর্থে ক্ষমতায় আসেনি, ক্ষমতায় গেলে আমি জানি না তারা কি করবে। যদিও তারা বারবার করে একটা লোকই বলছে এক কথা, যে আমাদের 1 নম্বর প্রায়োরিটি হবে দুর্নীতিমুক্ত সমাজ গড়া, আমরা নিজেরা দুর্নীতি করবো না এবং কাউকে করতে দিব না। আমি তারেক রহমানের কাছ থেকে এই কথাটা অন্তত 1 নম্বর প্রায়োরিটি হিসেবে এখনো পর্যন্ত শুনি নাই। আর আওয়ামী লীগের কথা বলবো না, যেহেতু তারা নির্বাচনের মাঠেই নাই, এই জন্য বলবো না। আর জাতীয় পার্টি তো ইনসিগনিফিকেন্ট, তেমন গুরুত্ব বহন করে না এখন। তো যে কথা মানে মানুষজন সত্যিকার অর্থে মানুষ মানে অতিষ্ঠ হয়ে গেছে এই এই মানে রাজনীতিবিদ নামধারী এই দুর্বৃত্তদের কারণে। এখন তারেক রহমানের মানে আসার সময় অনেক মানুষ হয়েছে, তার মায়ের মৃত্যুতে অনেক জানাজার মানুষ, এটা কিন্তু ইট ডাজন্ট ইন্ডিকেট এনিথিং। এবং ভোটের মাঠে দেখবেন যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি যা বুঝতে পারছি, আমি সাধারণ মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলি, ওই একই কথা আমি শুনি যে ভাই আমরা তো দুইটা দল, কেউ বলে আঙ্কেল, কেউ বলে স্যার, কেউ বলে ভাই, যে দেখেন আমরা তো দুইটা দলকেই দেখেছি, তারা কি করেছে আমরা দেখেছি। এখন আমরা এখন একটা সত্যিকার অর্থে সৎভাবে যারা দেশ চালাবে, যারা দুর্নীতি করবে না, তাদেরকে আমরা ভোট দিব। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আপনাকে, সেটা হলো মানুষের বড় আশা ছিল এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে, বিশেষ করে ইউনূস সাহেবকে নিয়ে। উনি এত নাম করা লোক, উনি সৎ হিসেবে পরিচিত, উনি দেশপ্রেমিক, হ্যাঁ, কিন্তু দেখেন আশ্চর্যভাবে মানুষ এত হতাশ হয়ে গেল এই সরকারের প্রতি, বিশেষ করে ইউনূস সাহেবের প্রতি, যে এসে নিজের আগে পৌঁছাচ্ছে, নিজের সমস্ত কিছু, গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা আছে নিজের মামলা প্রত্যাহার করছেন। এই সুযোগে করছে কি, এই উপদেষ্টা যারা আছে বা তাদের বিশেষ সহকারীরা একের পর এক তারা খালি একটাই জিনিস শিখছে, তারা কিভাবে বিদেশে যাবে আর মানে আর আমাদেরকে দেখাবে যে দেখো আমরা স্যুট টাই করি, আমরা ইংরেজিতে কথা বলতে পারি, আমরা বিদেশিদের কাছে আমরা আমাদেরকে কত গ্রহণ করে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, দুঃখের বিষয়, ইউনূস সাহেব বলেছিলেন না আসার পরে যে আমরা এমন দেশ বাড়াবো যে আমরা কারো কাছে যাবো না, সবাই আমাদের কাছে আসবে। কিন্তু বাস্তবে 16 মাস পরে কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে কেউ আসে না, আমরা সবার কাছে যাচ্ছি এবং সবার দরজা বন্ধ দেখতে পাচ্ছি। ভিসা রেস্ট্রিকশন দিয়ে এই যে লেটেস্ট আমেরিকা যে কাজটা করলো, যে ভিসা বন্ড চালু করলো, আপনি কল্পনা করতে পারেন যে আমাদের যে গ্রহণযোগ্যতা কত নিচে নেমেছে, যার কারণে এই সমস্ত হচ্ছে। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিরগিজস্তানের মতো একটা ছোট্ট দেশ সেন্ট্রাল এশিয়াতে, একজন সেদিন লিখেছে যে আমি সেই দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি, ভিসা আমার ভিসা রিজেক্ট করেছে, যে তুমি বাংলাদেশি, তুমি ওখান থেকে গেলে তুমি আসবা না। মানে কিরগিজস্তানের মতো দেশ, একটা গরিব দেশ, তারাও আমাদেরকে আর বিশ্বাস করে। এখন এই যে মুখে মুখে কথা, ইউনূস সাহেব তো কথার সঙ্গে তার কেউ পারবে না, আমরা এমন দেশ বানাবো, আমরা কারো কাছে যাব না, আমরা বড় মাঠের প্লেয়ার, এই সমস্ত বাকওয়াস মানে অর্থহীন কথাবার্তা বলে লোকজনকে ধোঁকা দেওয়া, আর এই সুযোগে নিজেদের আখের গুছাই দিয়েছে সব। এই হচ্ছে দুর্ভাগ্যজনক। না, আপনি বলছিলেন যে ইউনূস সাহেবের কথা, এখন তো সামনে নির্বাচন, সেইটা সময় ফুরিয়ে আসছে, ফেব্রুয়ারি ইলেকশন হলে নিশ্চয়ই আবার পট পরিবর্তন হবে, যোগ্য লোকেরা দায়িত্ব পাবে, তখন দেশের পরিস্থিতি একটু ভালো হবে। আমরা যদি একটু যে প্রসঙ্গ নিয়ে শুরু করেছিলাম, যে আসলে বিএনপির যে প্রার্থী তালিকা থেকে যে কথাগুলো আসলো, যে অনেকদিন তারা ক্ষমতায় ছিল না, তারা এত প্রার্থী কিভাবে কোটিপতি তৈরি করলো, মানে সবাই সম্পদশালী, এটা প্রমাণ করে। তো সম্পদশালী হলে তো আসলে তারা দুর্নীতি করবে না বলেই মনে হয়, এবং আগামী দিনে দেশ ভালো চলবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে, এমন কি সম্ভাবনা কি আছে? কোনো সম্ভাবনা নাই, তার কারণ যারা দুর্নীতি করে নিজের মানে আখের গোছায় বা নিজেদের উন্নতি করে, এদের চাহিদার কোনো শেষ থাকে না। এটা কিন্তু বাস্তব। বিএনপি তো আসলে তো মানে এতদিন 16 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপর তার আগে 2 বছর ছিল 111 সরকার ছিল, সেনা সমর্থিত সরকার ছিল, কিন্তু 18 বছর তো আসলে তারা তো ক্ষমতার বাইরেই ছিল, তারা দুর্নীতি করবে কিভাবে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই ইউনূস সরকারের এই 16 মাসের মধ্যে কি বিএনপি এই ধরনের
কেউ কেউ বড় ধরনের দুর্নীতি বা অর্থনৈতিক সুযোগ পেয়েছে? সাংঘাতিক ভাবে করেছে। আমি তাদের 2-3টা উদাহরণ দিই আপনাকে। আমরা সবাই জানি যে এই মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে বড় দোসর ছিল বসুন্ধরা গ্রুপ, মানে ওই আকবর সোবহান তার ছেলেরা। হ্যাঁ, এখন তাদের বিরুদ্ধে মামলা আছে। মামলা মানে কি ছোটখাটো মামলা না, খুনের মামলা, ধর্ষণের মামলা, অর্থ পাচারের মামলা, জোর করে ভূমি দখলের মামলা, এত, এবং দুদকের তাদের ইনভেস্টিগেশন শুরু হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে। কেমন? কিন্তু দেখেন তাদের কিচ্ছু হয়নি। কেন হয় নাই? বাজারে যে কথাটা চালু আছে যে তারা টাকা দিয়ে দিচ্ছে। বসুন্ধরা আগে দিত গণভবনের টাকা, এই জন্য মানে কোন রকম কোন মামলায় তাদেরকে জড়ান মানে গ্রেফতার করা যায় নাই। আর এখন লোকে বলে এখন যমুনাতে যে টাকা দিয়ে দেয়। তো আরেকটা কথা বলি আপনাকে, যে এই যে কিছুদিন আগে দিলীপ আগরওয়াল বলে আর এক স্বৈরাচারের দোসর, ওই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক, তাকে জেলে নিল। জেলে নেওয়ার পরে হঠাৎ দেখলাম কিছুদিন পরে সে খুব ভালোভাবে মানে পয়সা কড়ি দিয়ে ম্যানেজ করে সে শুধু জামিন পেল না, সে দেশ থেকে চলেও গেল। তো এই কত শয় শয় কোটি টাকার লেনদেন হয়েছে, আপনি এই টাকা গেল কার কাছে গেল? নিশ্চয়ই অনেকে মনে করছে যে যেহেতু বিএনপি মানে ক্ষমতায় আসবে, এবং আমি শুনলাম যে অ্যাটর্নি জেনারেল যে ছিল এখন পদত্যাগ করে যদি বিএনপির নমিনেশন নিয়ে ইয়ে করবে, এবং সেই এই জিনিসগুলা করেছে। এবং বিএনপির যে বড় বড় লয়ার যারা ছিল তারা এই সমস্ত টাকা পয়সা নিয়েছে। এগুলো কি অন্তর্বর্তী সরকার জানতো না? সবই জানতো, তাদের চোখের সামনে এগুলো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতো না? জানতো, কিন্তু তারা ঠেকাতে পারে নাই। পারে নাই ওই কারণে যে তখন তারা বলবে যে মানে তাদের তো অ্যাকচুয়ালি কোনো মোরাল রাইট নাই দুর্নীতির বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নেওয়া। একটাই কারণ যে তারা নিজেরাই তো দুর্নীতি করে। ইউনূস স্যার তো নিজেই দুর্নীতি করছে, করে নাই? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই যে তিনি যে এই যে একের পর এক লাইসেন্স নিচ্ছেন, আদম ব্যাপারীর লাইসেন্স, ইউনিভার্সিটির লাইসেন্স, তারপরে সবকিছু নির্বাহী আদেশে, তো এগুলো দুর্নীতি না? আপনি যখন ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করেন, এটা তো দুর্নীতি। আপনি হয়তো ডিরেক্ট টাকা নেন নাই, কিন্তু এগুলো তো দুর্নীতির পর্যায়ে পড়ে। এগুলো তো দুর্নীতির যদি সংজ্ঞা দেন আপনি, সেই সংজ্ঞার মধ্যে তো এটা পড়ে। তো এগুলো আপনি কাকে কি বুঝাচ্ছেন আপনি বলেন? তো এখন এই যে বিএনপি আবার আপনি বলেন গত 16 মাসে বাংলাদেশের যত দখল মানে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, তারপরে যত রকম বাজার ঘাট, সব জায়গায় তারা, এবং অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিএনপি ক্ষমতায় না থেকে, বুঝলেন? এখন আপনি চিন্তা করেন এই যে টাকার যে লোভ, এই লোভ সামলানো কিন্তু সাংঘাতিক ব্যাপার। এখন তারেক রহমান সাহেবের কথা, ব্যক্তিগত কথা বলি, তিনি এতদিন ধরে বিদেশে অবস্থান করছেন। অনেকে বলে যে তার পার্টির লোকজন তাকে টাকা দিছে এবং সেইভাবে ওনার তো নিজস্ব কোনো ইনকাম ছিল না, সেই জন্য করতে পারেন। আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে ওনার উচিত ছিল নিজে বলবে যে ঠিক আছে আমি পার্টির প্রধান থাকবো, কিন্তু আমি কোনো সরকারি পদে আমি যাব না, মানে আমি কোনো প্রধানমন্ত্রী হব না। আমার যারা এতদিনের যারা ত্যাগী নেতা আছে তাদের মধ্যে যে সবচেয়ে গ্রহণযোগ্য মানে সৎ মানুষ হিসেবে পরিচিত, যেমন আমি বলি আপনাকে, ধরেন ফখরুল ইসলাম আলমগীর, আপনি যতই তার সমালোচনা করেন এটা করেন, সে একটা সৎ লোক হিসেবে পরিচিত। নজরুল ইসলাম খান একজন সৎ লোক হিসেবে পরিচিত। মেজর হাফিজ একজন সৎ লোক হিসেবে পরিচিত। কয়সার রায় একজন সৎ লোক হিসেবে পরিচিত। এদের মধ্যে তো সৎ লোকজন ছিল। আমি যদি তারেক রহমানের জায়গায় হতাম, আমি বলতাম যে ঠিক আছে আমাদের তো অনেক বদনাম আছে, আমি এগুলোর মধ্যে আর পরিবারতন্ত্রকে যেহেতু আমি ইয়ে করবো না, প্রশ্রয় দিব না, মানে আমাদের একই পরিবার থেকে ক্ষমতায় আসবে সবসময়, এটা হতে দিব না। সাধারণ মানুষ যাকে চায় সেই জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করবো, কিন্তু আমি পার্টির প্রধান থাকবো এবং সরকার চালাবে। মানে আমার এখানে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছে, জেল খেটেছে, পুলিশের পুলিশ যারা অত্যাচারী তারা করবে, কিন্তু উনি তো সেটা করলেন না। এখন দেখেন মানে লোকজন কিভাবে, মানে আমার সেদিন দেখলাম যে ব্যবসায়ী যে গ্রুপটা এত বড় নির্লজ্জ, এদের মানে এই আগে সব শেখ হাসিনার দালালি করতো, এখন সেখানে সব চলে গেছে, এবার যে তার সাথে নানান রকমের কথা বলতেছে। তাদের মধ্যে কাকে সব করতে, হামিম গ্রুপের একে আজাদকে দেখলেন কয়েকদিন আগে, সে বলছে শেখ হাসিনার সরকার বারবার দরকার, এবং এদেরকে কিচ্ছু বলে না। এত বড় দূষণ, তো আপনি এদের কাছ থেকে কি আশা করেন? এখন মানে ধরেন আমি জানি না বিএনপি ক্ষমতায় আসবে কিনা, আমি এত নিশ্চিত না, ধরলাম যে আসে,
তো সে কাকে দিয়ে দেশ চালাবে? আমলাতন্ত্রকে দিয়ে। এই আমলাতন্ত্রের মতো এরকম থরলি করাপ্ট একটা ইনস্টিটিউশন আর কোথাও আছে বলে না? মানে কোটি 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 টাকার মানে সুযোগ সুবিধা নেবে, তারপরে এই ঘুষ বাণিজ্য এটা করছে। তো এদেরকে দিয়ে তো তাকে চালাইতে হবে। তো আপনি দেশের মূল সংস্কারগুলো না করে, যেমন আমি বারবার আপনার অনুষ্ঠান আমি 2-3 বার বলেছি যে ডক্টর ইউনূসের যে কাজটা সবার আগে করা উচিত ছিল, যে সরকারি পদে যারা থাকবে তাদের প্রত্যেকের সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। তাতে যে এটা যদি খালি ইনশিওর করতে পারত, এবং তিনি নিজের জাতির কাছে ওয়াদা করেছিলেন যে আমি করবো এটা, ফলে উনি নিজেও করেননি, আর অন্যরা বলছে উনি করেননি, তো আমরা কেন করবো? এই জিনিসটা যদি এনশিওর করতে পারত, তাহলেই দেখতে দুর্নীতি অনেকটা কমে যেত, আমলাতন্ত্রের দুর্নীতি বন্ধ হয়ে যেত। তারপর তারা জানতো যে আমি টাকা খেলেও তো এটা আমাকে জনসমক্ষে প্রকাশ করতে, আমি ধরা পড়ে যাবো। কিন্তু সেদিকে কেউ গেল না, ওই দুর্নীতির ব্যাপারটার মধ্যে গেলই না। এবং বাংলাদেশের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমস্যা সবই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এটা বন্ধ না করতে পারলে এই দেশ কখনোই আর ভালো হবে না। এই জন্য মানুষ যে জামাতের প্রতি একটু ঝুঁকে গেছে, অ্যাটলিস্ট আমরা আপনি পছন্দ করি আর না করি, তারা কিন্তু দুর্নীতি করেছে বলে এরকম শুনি নাই। এবং তাদের বারবার করে জামাতের আমির বলতে যে আমরা নিজেরা দুর্নীতি করবো না এবং কাউকে আমরা করতে দিব না। এই কথাটা আমি কোনো বিএনপির লোকজনের কাছ থেকে শুনি নাই। এখন তার কথা বলে আর কি, কিন্তু ইয়ে করে না। একটু বিষয়, জামাত বলছে যে তারা ক্ষমতায় গেলে দুর্নীতি হতে দেবে না, কিন্তু বিএনপিও তো বলেছে এবং অন্য দলও তো তাই বলছে, এনসিপিও বলছে। তাহলে জামাতের কথাতে বেশি ভরসা মানুষ কেন রাখছে, বিএনপি বা অন্যদের ক্ষেত্রে কেন রাখছে ভরসা জামাতের? ভরসা এই জন্য রাখছে যে বিএনপি তো আগেও একই কথা বলতো, যে আমি খালেদা জিয়াকে নিজে জিজ্ঞেস করেছিলাম উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, যে আপনার 2টা প্রায়োরিটি, মানে ইলেকশনের আগে, মানে 2001 এর আগে আর 1991 এর আগে। তো উনি একদম পরিষ্কার করে বলেছিলেন আমাদের 1 নাম্বার কাজ হবে দেশকে দুর্নীতি মুক্ত করা, আর 2য় কাজ হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমি তারপর প্রধানমন্ত্রী হওয়ার পর আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি না এই 2টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কি হলো? তখন আমতা করতে থাকে, বলে না এখানে নানান রকমের সমস্যা আছে, এটা আছে। সমস্যা কিছুই না, সমস্যা হলো 1 নাম্বার যে প্রধান 1 নাম্বার যে ব্যক্তি দেশের, সেটাই হলো সমস্যা। সে যদি দুর্নীতি মুক্ত হয়, মানে অটোমেটিক্যালি সবকিছু দুর্নীতি মুক্ত হবে। আর একটা কথা দেখেন, আইনের শাসন, কোন জায়গায় কোনো আইন, আপনি যে বললেন যে মানুষ মানে বিএনপি তো একই কথা বলছে, বিএনপি আগেও একই কথা বলছে, সেই জন্য মানুষ তাদেরকে বিশ্বাস করে না। যে তোমরা তো প্রত্যেকবারই ক্ষমতায় আসার আগে এই কথা বলো, তারপর ক্ষমতায় এসে তুমি এনসিপির কথা বললেন। দেখেন তাদের মানুষের এত আশা ছিল এই ইয়াং ছেলে পেলেগুলার প্রতি, আমার নিজেরও খুব আশা ছিল। অথচ দেখেন যেই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে দেখলাম এই যে হাসনাত, সাদজিস আর এই সমস্ত সমন্বয়ক যারা সব প্রাডো গাড়িতে ঘুরে বেড়ায়, তারপরে বিরাট গাড়ি বহর নিয়ে এক এক জেলায় যায়। তো মানুষের মনে স্বাভাবিক যে তোমরা কয়েকদিন আগে সাইকেল চড়তা, রিক্সায় চড়তা, তুমি এই টাকা পাইলে কোথায়, কে দেয় তোমাদেরকে? তো তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের টাকা কে দেয়, গাড়ি কে দেয়? বলে বড় ভাই। তো বড় ভাইরা তোমাদেরকে আগে কেন দেয় নাই? তুমি যখন ক্ষমতার কাছাকাছি ছিলে না, তখন তো তোমাদের বড় ভাইরা সব গাড়ি দেয়, এখন দিচ্ছে কেন? তো তারা কি এমনি এমনি দিচ্ছে? তারা কি এইগুলো আদায় করবে না? তারা যে তোমার পিছনে টাকা ঢালতেছে। এই যে বসুন্ধরার কথা আমি বললাম, যে শুনেছিলাম যে 1500 কোটি টাকার ডিল হয়েছে দুবাইতে, যে এনসিপি কে মানে ইলেকশনের পারপাজে তারা এই সমস্ত টাকা, সত্য মিথ্যা জানি না, কিন্তু বাজারে তো এই কথাটা চালু আছে। এটা আপনি কিভাবে মানুষ করেন? সেই জন্য এনসিপি বা বিএনপি বা আওয়ামী লীগ এদের সাধারণ মানুষ এদের কথা বিশ্বাস করে। তার কারণ তারা যখন ক্ষমতায় ছিল বা ক্ষমতার আশেপাশে থাকে, তখন তারা দেখেছে তাদের আচরণটা। যুক্তরাষ্ট্র সফর করেছেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যে বন্ড নিয়ে যে কথা বলছিলেন আপনি, বন্ডে নিষেধাজ্ঞা যদি একটু তুলে দেওয়া যায় এবং এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই যে খলিলুর রহমান হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সফর, এইটা আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর বিশেষ কোনো বার্তা আসতে পারে কিনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? আচ্ছা, কোনো গুরুত্ব নাই, এক গুরুত্ব হলো 0, 0। কিন্তু এরা ওই এক একটা সফরের মানে সুযোগ বের করে যে কেমনে যাওয়া যায়। ওখানে গেলেই আপনার 5 স্টার হোটেলে থাকবে বা 7 স্টার হোটেলে থাকবে,
তারপরে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে, বিজনেস ক্লাস, তারপরে টিএডিএ পাবে, বুঝলেন? কিন্তু ফলাফল আমরা গত 16 মাস থেকে তো দেখছি একই কথা। এই খলিলুর রহমানকে কতবার তারা একবার রোহিঙ্গা ইস্যুতে দিল, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিল, তারপরে বললো যে টেরিফ মানে সে নাকি বললেই সঙ্গে সঙ্গে টেরিফ কমায় দিবে, কোনো কিছুই কিন্তু হলো না। এখন ওই খালি ঘুরে ফিরে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি দীর্ঘদিন ওয়াশিংটনে সাংবাদিকতা করেছি, ওয়াশিংটন ডিসিতে, কেমন? তো ওই সিস্টেমটা, ওই আমেরিকান গভর্নমেন্ট কিভাবে ফাংশন করে এটা আমি নিজের চোখে দেখা। সেখানে একবার একটা খেয়াল রাখবেন যে ওই দেশের গুরুত্ব, কোন দেশের গুরুত্ব ওদের কাছে বেশি, সেটা কিভাবে আপনি জানবেন? ওদের নিউজ মিডিয়া, ওদের সংবাদ মাধ্যমে দেখবেন, ওদের নিউজ পেপার দেখবেন, ওদের টেলিভিশন দেখবেন। আপনি গত 3-4 মাসে বা গত 1 বছরে বাংলাদেশ নিয়ে কয়টা রিপোর্ট তারা করেছে দেখেন, টিভিতে কয়বার দেখা গেছে। এখন মানে মানুষ যে কোনো দেশের ইন্টারেস্টটা কি, তাদের নিজের ইন্টারেস্টটা আগে দেখবে। তাদের কাছে ভেনিজুয়েলা ইম্পর্টেন্ট, তাদের কাছে ইরান ইম্পর্টেন্ট, তাদের কাছে পাকিস্তান ইম্পর্টেন্ট, তাদের কাছে ইন্ডিয়া ইম্পর্টেন্ট, কেমন? তো বাংলাদেশ নিয়ে তো মানে এদের কথাবার্তা শুনলে, আমাদের সরকারি লোকের কথাবার্তা শুনলে মনে হয় যে আমেরিকার অ্যাকচুয়ালি বাংলাদেশ নিয়ে চিন্তা করা ছাড়া আর কোনো কাজ নাই। বাংলাদেশ একটা ভীষণ ইম্পর্টেন্ট মানে দেশ তাদের কাছে, একদম এর থেকে ডাহা মিথ্যা কথা কিছু। আমি বলতেছি আপনার, আমি ছিলাম সেখানে, আমি ওয়াশিংটন পোস্টে কাজ করেছি। ফলে ওই আমি যখনই বলতাম যে আমাদের দেশ টেশ নিয়ে কিছু আমরা রিপোর্ট করি, বলতো যে দেখো আমাদেরকেও দেখতে হবে আমাদের ভাইটাল ইন্টারেস্ট কোথায়। বাংলাদেশ ইজ নট আওয়ার ভাইটাল ইন্টারেস্ট কান্ট্রি, এটা তোমাকে বুঝতে হবে তো জিনিসগুলো। যদি ওইরকম কোনো ইন্টারেস্ট হয় আমরা অবশ্যই লাভ দিয়ে সেখানে যাবো। তো এই জিনিসগুলা, আর এইখানে ওই যে বললাম না কিছু কিছু আর এই যে খলিল সাহেব যে গেছে আমেরিকাতে, আমেরিকার কোন নিউজ মিডিয়া এটা কি ছেপেছে বা টিভি দেখেছেন কোথাও? আমি তো দেখিনি। তো ফলে এই জিনিসগুলা আমাদেরকে, আমাদের আপনার দর্শকদের এই জিনিসগুলা বোঝার দরকার যে আমরা যে কথায় কথায় বলি যে আমেরিকার কোনো ঘুম নাই বাংলাদেশ কে নিয়ে চিন্তা করতে করতে, টোটাল কমপ্লিট ননসেন্স। এগুলার কোনো ভিত্তি নাই। আর এই সুযোগে ওই সরকারি লোকজন কিছু বিদেশ যাবে, আসবে, তারপরে নানান কথাবার্তা বলবে যে আমি এটা করে আসছি, ওইটা করে আসছি, সব জিরো। কিছু আগে শুনতেন না যে ইউনো ম্যাজিকের কারণে মানে উনি যা বলতেছে সেটাই আসলে কিছুই হয়নি, কিছুই হয়নি। আমাদের বেকারত্ব বেড়েছে, আমাদের খেলাপি ঋণের হার বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, সেটা অন্য কারণে, যেহেতু একটু চাপাচাপি হয়েছে এই ফরেন হুন্ডির ব্যবসার কারণে, এই কারণে বেড়েছে, অন্য কোনো কারণ না। এটা ইউনুস সাহেবের কোনো কৃতিত্ব নাই। তো যাই হোক, এই কথাগুলো বলা আমাদেরকে বোঝার দরকার। আমি যে সমালোচনা করি দুঃখে এবং বেদনায়, যে আমরা বারবার কি প্রতারিত হব, বারবার আশাহত হব, আর কত মানুষ কত রক্ত দেবে। সেই 1972 সাল থেকে দেখে আসতেছি একই ব্যাপার। আমি ক্ষমতার বাইরে যখন থাকবো খালি বলবো যে জনকল্যাণ, দেশের কল্যাণ, দেশের মঙ্গল, কিন্তু যখনই ক্ষমতায় আসবো তখন নিজেদের উন্নতি করব, নিজেদের কল্যাণ করব, দেশ জাহান্নামে যাবে। তাই হচ্ছে, দুঃখজনক ভাবে। অসংখ্য ধন্যবাদ আরশাদ মাহমুদ ভাই, আপনার এই ক্ষুরধার বিশ্লেষণের জন্য। আপনার বিশ্লেষণের মাধ্যমে অনেক কিছু স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদের বিশ্লেষণ। এই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।